হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক প্যাটার্ন। তো আমাদের জ্যামিতিক প্যাটার্ন অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আজকে আমরা শিখতে যাচ্ছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবা, তাহলে ইজিলি বুঝতে পারবা। তো চলো আজকের ক্লাস আমাদের শুরু করা যাক। তো এখানে বলছি কি আমাদের এখানে যে চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি করা হয়, এরকম কয়েকটি অঙ্ক চিত্র লক্ষ্য করি। অর্থাৎ এখানে যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমাদের কি কয়েকটা রেখাংশ দ্বারা তৈরি করা আছে। তো এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ফোর, অর্থাৎ আমাদের কি লেখা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের একটা অঙ্ক অর্থাৎ ফোর এখানে লেখা হয়েছে। কিভাবে লেখা হয়েছে সেখানে আমাদের কয়েকটা রেখাংশ দ্বারা আমাদের লেখা হয়েছে। তো এখন যদি আমি এই রেখাংশ কয়টা ইউজ করা হয়েছে সেটা যদি আমি হিসাব করি, তাহলে এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ, একটা রেখাংশ, অর্থাৎ এখানে আমাদের চারটা রেখাংশ দ্বারা এই ফোরটা গঠিত হয়েছে। এরপর দেখো এখানে দুইটা ফোর আছে, তাহলে এখন আমি যদি এখানে রেখাংশগুলো হিসাব করি, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, অর্থাৎ এখানে দেখো সাতটা রেখাংশ দ্বারা আমাদের দুইটা ফোর গঠিত হয়েছে। এরপর এখানে দেখো যে তিনটা ফোর গঠিত হয়েছে, তাহলে এখানেও আমরা রেখাংশ যদি হিসাব করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে 10টা রেখাংশ আছে। তাহলে আমরা এখান থেকে নির্দিষ্ট একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে প্যাটার্নটা কি রকম, যে যখন আমরা একটা ফোর লিখছি তখন আমাদের কি চারটা রেখাংশ লাগছে। এরপর আমরা যখন দুইটা ফোর লিখছি তখন আমাদের কি সাতটা রেখাংশ লাগছে, অর্থাৎ আমরা এটার চেয়ে এটার তিনটা রেখাংশ বেশি লাগছে। এরপর যখন আমি তিনটা রেখাংশ তৈরি করছি তখন রেখাংশ কটা লাগছে, অর্থাৎ তিনটা চার তৈরি করছি তখন রেখাংশ লাগছে আমার 10টা। অর্থাৎ এই 7 থেকে 10 এর মধ্যে কত পার্থক্য? 3টা। অর্থাৎ আমি একটা করে 4 যখন বাড়বে তখন 3টা করে আমাদেরকে রেখাংশ বেশি নিতে হবে। তাহলে এর পরবর্তী যে আমাদের রেখাংশটা পাবো সেটাকে যদি আমি লিখতে যাই, তখন আমাদের কতটা রেখাংশ লাগবে? তাহলে এখানে 10 আছে, তাহলে 10 এর সাথে আবার 3 যোগ করতে হবে, তাহলে 13টা। অর্থাৎ এখানে যদি আমি 4টা 4 এরকম ভাবে লিখতে যাই, 4টা 4, তাহলে আমাদের কয়টা রেখাংশ লাগবে? আমাদের রেখাংশ লাগবে হলো 13টা। তাহলে আমি যদি 5টা 4 এক জায়গায় লিখতে যাই, তার মানে এরপর আমাদের রেখাংশ লাগবে, এর সাথে আরো 3 যোগ হবে, তাহলে হবে 16টা। এরপর যদি আরেকটা রেখা যদি 4 যদি এড করতে যাই, তাহলে আমাদের লাগবে কয়টা? লাগবে হলো 19টা, অর্থাৎ 3টা করে যোগ হতে থাকবে। তাহলে দেখো এখানে আমাদের কি একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী চলতেছে, অর্থাৎ 3 3 করে বাড়তেছে। তো আসলে এখান থেকে আমাদের একটা সূত্র নিয়ে আসতে পারি। তো সূত্রটা কিভাবে নিয়ে আসতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে প্রথম যে আমাদের দেওয়া আছে যে একটা 4 তৈরি করার জন্য আমাদের 4টা রেখাংশ লাগে। তাহলে আমি এই 4 কে ভেঙে লিখতে পারি কিভাবে? 4 কে আমি ভেঙে লিখতে পারি যে 3 যোগ 1। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কারণ 3 আর 1 যদি যোগ করি তাহলে কি 4 ই আসতেছে। তো আমি আরেকটু কাজ করতে চাই এখানে, যে এই 3 এর সাথে যদি আমি 1 গুণ দেই, যোগ যদি 1 করি, তাহলে অসুবিধা আছে? 3 এর সাথে আমি 1 গুণ দেই আর ভাগ দেই, কি একই জিনিস। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে কি আমাদের 3 ই থাকবে। তার সাথে 1 যোগ করি যদি, তাহলে কি আমাদের 4 ই থাকবে। তাহলে 4 কে আমি ভেঙে লিখতে পারি 3 গুণন 1 যোগ 1। এরপর আসা যাক। আমাদের এই যে 7 যে সংখ্যাটা আছে, তাহলে 7 সংখ্যাটাকে আমি কিভাবে লিখতে পারবো? 7 সংখ্যাটাকে আমি লিখতে পারবো 3 গুণন 2 যোগ হচ্ছে 1। তাহলে কি ৩ দুগুণে ৬, আর একটা যদি ১ যোগ করি তাহলে ৭ আসতেছে। এর পরবর্তী সংখ্যা যেটা সেটা হচ্ছে আমাদের ১০। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ৩ গুণন ৩ যোগ ১। তাহলে দেখো আমাদের কি ৩ আর ৩ গুণ করলে ৯, সাথে যদি ১ যোগ করি তাহলে ১০ আসতেছে। তারপর আসা যাক ১৩। ১৩ কে আমরা কিভাবে লিখতে পারি? ৩ গুণন ৪ যোগ হচ্ছে ১। তাহলে ৩ ৪ এ ১২, আর ১ ১ হচ্ছে ১৩। তার মানে এখান থেকে একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন তোমরা কি খেয়াল করতে পারছো? অবশ্যই খেয়াল করতে পারবা। দেখো আমাদের এই যে শেষের যে সংখ্যাটা আছে, শেষের সংখ্যাটা সব জায়গাতে আমাদের কি ১ আছে। তারপরে এই যে ১ম যে সংখ্যাটা আছে, ১ম সংখ্যাটা দেখো সব জায়গায় কি আছে? ৩ আছে। তার মানে আমি এখানে লিখলাম ৩ লিখলাম। যেহেতু আমাদের ৩ চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি ৩ ই লিখলাম। আর এখানে ১ আছে, ১ গুলোও চেঞ্জ হচ্ছে না, তার মানে আমি এখানে ১ ও লিখে দিলাম। তাহলে চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে দেখো আমাদের মাঝখানের যে সংখ্যাগুলো আছে সেখানে। তো এখানে দেখো আমাদের ১ আছে, এখানে ২ আছে, এখানে ৩ আছে, এখানে ৪ আছে। অর্থাৎ এই মাঝখানের সংখ্যাগুলা কি বিভিন্নভাবে চেঞ্জ হইতে আছে। তো এটাকে আমরা বলতে পারি যে ভেরিয়েবল বা চলক। চলক বলতে কি বোঝায়? যে চলক হলো এমন এক ধরনের আ কোন প্রতীক যার মান বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা এখানে চলক হিসেবে x ধরতে পারি, y ধরতে পারি, যেকোনো কিছু ধরতে পারি। তো তোমাদের এই বইয়ে আমাদের ক ধরছে। তার জন্য এটাকে আমি এখানে ক ধরলাম। যে এই যে আমাদের ক এর মান কি? ক এর মান একবার হচ্ছে ১, একবার হচ্ছে ২, একবার হচ্ছে ৩, একবার হচ্ছে ৪। তাহলে এই যে এখানে আমাদের একটা সূত্র চলে আসলো। এটা হচ্ছে আমাদের কি? বীজগাণিতিক সূত্র। অর্থাৎ এখান থেকে আমাদের যে জ্যামিতিক যে প্যাটার্নটা দেখতে পারতেছি, এই জ্যামিতিক প্যাটার্নের আমাদের বীজগাণিতিক সূত্র হচ্ছে 3 ক প্লাস ১।
তো আশা করি এটা ভালো মতোই বোঝাতে পারছি। তো যদি এটা বুঝতে না পারো তারপরে এর পরেরটা বোঝাচ্ছি তাহলে ইনশাআল্লাহ ভালো মতোই বুঝতে পারবা। তো এরপর আসা যাক আমাদের যে পরবর্তী যে জ্যামিতিক প্যাটার্নটা আছে সেখানে। তো এখানে দেখো আমাদের একটা 6 লেখছে। অর্থাৎ 6 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বিভিন্ন রেখাংশ নিয়ে লিখছে। তাহলে আমি যদি এখানে রেখাংশ হিসাব করি তাহলে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। অর্থাৎ একটা 6 লিখতে আমাদের কয়টা রেখাংশ লাগছে? ৬ টা। এরপর এখানে কি ২ টা 6 আছে। তাহলে এখানে যদি আমি হিসাব করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ অর্থাৎ এখানে কি ১১ টা রেখাংশ আছে। তাহলে এখান থেকে এই একটা থেকে ২ টা 6 এ লিখতে আমাদের রেখাংশ বাড়ছে কয়টা? লাগছে হলো ৫ টা। তারপর এখানে দেখো ৩ টা যদি আমি 6 লিখি তাহলে আমাদের মোট রেখাংশ লাগবে হলো ১৬ টা। তাহলে ১১ থেকে ১৬ এখানে বাড়ছে কয়টা? এখানেও বাড়ছে ৫ টা। তারপর এখানে থেকে এখানে কত বাড়ছে? এখানেও বাড়ছে ৫ টা। এর জন্য আমরা লিখতে পারি যে 5 ক প্লাস হচ্ছে ১। তো এটা কিভাবে লিখতে পারি? আমরা আগের মতো করে আবার আরেকবার দেখতে পারি। তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ৬ কে আমরা কিভাবে লিখতে পারি? ৬ কে আমরা লিখতে পারি ৫ গুণন ১ যোগ হচ্ছে ১। তাহলে ৫ আর ১ যদি আমরা গুণ করি তাহলে ৫ ই হইতেছে। আবার ১ যোগ করলেও সেটা ৬ হইতেছে। তারপর আমাদের কত সংখ্যা আছে? ১১ আছে। তাহলে ১১ কিভাবে লিখতে পারি? ১১ কে আমি লিখতে পারি ৫ গুণন ২ যোগ হচ্ছে ১ অর্থাৎ ৫ দুগুণে ১০ আর ১ এ হচ্ছে ১১। এরপর আসা যাক আমাদের ১৬। তাহলে এখন কি হবে আমাদের? এখন আমরা লিখতে পারি ৫ গুণন ৩ যোগ হচ্ছে ১। তারপরে যদি আমি পরবর্তী সংখ্যাটা লিখতে যাই, তারপরে এখানে কি ৫, ৫ করে যোগ হবে। তাহলে ১৬ আর ৫ এ হচ্ছে ২১। তাহলে এখানে আমি লিখতে পারি ৫ গুণন ৪ যোগ হচ্ছে ১। অর্থাৎ এখানেও দেখো আমাদের এই যে লাস্টের যে ১ টা আছে এটা আমাদের অপরিবর্তিত। তাহলে আমি ১ টা এখানে লিখলাম। তারপর এখানে যে ৫ টা আছে এই ৫ টা আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে আমি ৫ টা লিখলাম। আর এখানে যোগ চিহ্ন আছে যোগটা দিয়ে দিলাম। তাহলে চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে আমাদের এই মাঝখানের অঙ্কগুলা। তাহলে এখানে আমি কি যেকোনো একটা ভেরিয়েবল ধরে নিব। তো আমি এখানে ৫ ধরে নিলাম। অর্থাৎ ৫ এর মান ১, ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১০ আমাদের কি এরকম করে বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ এখানে যে ৬ টা আছে এটা হচ্ছে আমাদের কি জ্যামিতিক প্যাটার্ন আর এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এই জ্যামিতিক প্যাটার্নের বীজগাণিতিক রাশি হচ্ছে ৫ ক প্লাস ১। তো একই রকম ভাবে আমাদের আরেকটা প্যাটার্ন দেওয়া আছে শেষেরটা। তো তোমরা সেটা এটা তোমরা আ নিজেরাই এটা প্র্যাকটিস করতে পারবে আশা করি। তো দেখবা যে এখানে কি 5 ক প্লাস 2 হবে। অর্থাৎ এখানে এরকম ভাবে তোমরা ভাঙাইতে পারো তাহলে ইজিলি বুঝতে পারবা। তো এখানে দেখো আমাদের যে ইয়েটা দেওয়া আছে, এখানে বক্স একটা দেওয়া আছে। তাহলে এখানে কি ক্রমিক নং ১, ২, ৩, ৪ আর এখান থেকে আমাদের কি যে জ্যামিতিক যে রাশিগুলো পাইলাম অর্থাৎ বীজগাণিতিক রাশিগুলো পেলাম, বীজগাণিতিক রাশিগুলো এরকম। তো এখান থেকে যদি আমি এই ক এর মান ১ বসাই তাহলে কি এই সংখ্যাগুলো পাবো। তাহলে ক এর মান যদি ২ বসাই তাহলে এই সংখ্যাগুলো পাবো। এরকমভাবে আমাদের এই বীজগাণিতিক যে রাশিটা পাইলাম সেখানে আমি ক এর মান ১, ২, ৩, ৪, ৫, ৬ যতগুলো বসাবো বিভিন্ন ধরনের মান আমরা পেয়ে থাকবো। তো আশা করি এটা তেমন কঠিন কোনো কিছু না। তোমরা এখানে কি এই যে ক এর মান ১, ২, ৩, ৪ যেভাবে যতটা বলবে তোমরা ততটা বসাবা ইজিলি হয়ে যাবে। তো এরপর আসা যাক আমাদের উদাহরণ ৪ এ। তো এটা মোটামুটি ইম্পোর্টেন্ট এগুলো পরীক্ষায় আসার মতো। তো এগুলো আমাদের একটু কি খুব ভালো মতো মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি ১ টা ২ টা ৩ টা ৩ টা আমাদের এখানে জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে। এখন এখানে বলছে কি যে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের লাঠি দিয়ে তৈরি। ব্যাস এটা বুঝলাম। এখন প্রশ্ন বলছে কি যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে ১ম যে চিত্রটা আছে এখানে একটা কি আছে চতুর্ভুজ আছে আর উপরে একটা ত্রিভুজ আছে। তার মানে এখানে এই পুরাটা মিলে কি একটা জিনিস আছে। তো পরবর্তী যে প্যাটার্নটা আছে সেখানে দেখো যে ২ টা জিনিস আছে। তার পরবর্তী প্যাটার্নের কথা কয়টা আছে? ৩ টা আছে। এখন বলছে যে এই এখানে ৩ টা আছে। এখন যদি আমি চতুর্থ প্যাটার্নটা তৈরি করি তাহলে এখানে কয়টা হবে? ৪ টা হবে। তাহলে আমাদের দেখো এই ধরনের একটা চিত্র হবে। অর্থাৎ এখানে ৪ টা এরকমভাবে যুক্ত হবে। এখন বলছে কি যে এই যে আমি চতুর্থ যে চিত্রটা আঁকালাম, এই চতুর্থ চিত্রে কাঠির সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কতটা কাঠি আছে আমরা এখন যোগ করে হিসাব করে বের করতে পারবো। তো তাহলে চলো আমরা কাঠির সংখ্যাগুলো হিসাব করি। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬ তারপর ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ তাহলে আমাদের কতটা সংখ্যা হবে? আমাদের এই চতুর্থ যে চিত্রটা আছে সেই চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে আমাদের ২১ টি। তো আশা করি এটা বুঝাতে পারছি এর মধ্যে ২১ টা কাঠই লাগবে। তো এরপর আসা যাক আমাদের খ নাম্বার প্রশ্নে। তো খ নাম্বার প্রশ্নে বলছে কি যে প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে আমাদের কি করতে হবে? এই যে প্যাটার্ন গুলো দেওয়া আছে, এই প্যাটার্ন গুলো থেকে আমাদের একটা বীজগাণিতিক রাশি নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসতে পারি? চলো একটু দেখে নেওয়া যাক। তো এই ১ম যে প্যাটার্নটা আছে, এখানে যদি আমি কাঠের সংখ্যা হিসাব করি, কয়টা আছে?
1, 2, 3, 4, 5, 6টা। অর্থাৎ এখানে এই যে প্রথম প্যাটার্নটার মধ্যে আমাদের কাঠের সংখ্যা লাগছে হলো 6টা। এরপর যদি আমি পরবর্তী চিত্রে আসি, এখানে যদি কাঠের সংখ্যা হিসাব করি তাহলে কয়টা পাবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। অর্থাৎ এখানে আমি কয়টা সংখ্যা পেলাম? এখানে পেলাম হলো 11টা, অর্থাৎ 5টা বাড়ছে। এখানে ছিল 6টা, এখানে আসলো 11টা। তার মানে 5টা বাড়ছে। এর পরবর্তীতে যদি আমি হিসাব করি তাহলে কয়টা পাবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। তার মানে এখন কয়টা পেলাম আমি? এখন পাইলাম হলো 16টা কাটিং। তার মানে এখানেও কয়টা বাড়ছে? এখানেও বাড়ছে হলো 5টা। তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি যে এখানে 5 ক প্লাস 1 এরকম একটা সমীকরণ আসতে পারে। তো চলো একটু দেখে নেওয়া যাক আসলে আমাদের 5 ক প্লাস 1 এরকম সমীকরণ আসে কিনা। তাহলে আমাদের কি দেখলাম যে প্রথমে যে আমাদের সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের 6। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি আমি? যে 5 গুণন 1 যোগ হচ্ছে 1। একটু আগে যেভাবে আমরা করলাম জাস্ট সেভাবেই। এরপর আসলে কোন সংখ্যা? এরপর আমাদের এটাতে ছিল হলো 11। তাহলে 11 কে আমি লিখতে পারি 5 গুণন 2 যোগ হচ্ছে 1। এর পরবর্তী যেটা পাইলাম সেটাতে কয়টা পেলাম? 16টা সংখ্যা পাইছিলাম। তাহলে 16টা সংখ্যার মধ্যে কি হবে? 5 গুণন 3 যোগ হচ্ছে 1। এর পরবর্তী সংখ্যা যদি আমি নেই তাহলে পাবো কত? 21 পাবো। তাহলে এটা তো হবে কি 5 গুণন 4 যোগ হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা সাধারণ যদি একটা সমীকরণ তৈরি করতে চাই তাহলে 1 দেখো সবগুলোতে 1 আছে তাহলে আমি 1 লিখলাম এখানে প্লাস। আবার এই দেখো এখানে প্রথম যে পদটা আছে সবগুলোতে 5 5 করে আছে। তাহলে আমি এখানেও 5 ও লিখলাম। তাহলে শুধুমাত্র এখানে মাঝখানের যে পদটা আছে এটা করে আমাদের কি চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে আমি ধরে নিলাম ক। তাহলে এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তো দেখি আমাদের এখানে কিভাবে করছে। তো দেখো আমাদের একই হিসাবে এখানে করছে। তো শেষ পর্যন্ত আমাদের যে অ্যান্সারটা পাচ্ছি সেই অ্যান্সারটা পাচ্ছি হলো 5 ক প্লাস হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি যে প্যাটার্নটা দেওয়া ছিল সেই প্যাটার্নটার বীজগাণিতিক রাশি। তো এরপর আসা যাক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটায়, যেখানে গ নাম্বার প্রশ্ন বলছে যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। তার মানে এখানে আমাদের জাস্ট 3টা প্যাটার্ন দেওয়া আছে। এখন যদি এরকম ভাবে আমি 50টা প্যাটার্ন তৈরি করি তাহলে 50টা প্যাটার্ন তৈরি করলে আমাদের কতটা কাঠি লাগবে সেই জিনিসটা এখন আমাদের কি হিসাব করতে হবে। তাহলে আমাদের যদি এখন তোমাকে বলি যে এটা করো তাহলে তুমি কি করবা? তাহলে একটা একটা করে এরকম করে চিত্র আঁকাইতে থাকবা। তাহলে আমরা যদি একটা একটা করে যদি চিত্র আঁকাই তাহলে আমাদের কি আহ কলমের কালি শেষ হবে, শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ম্যাথ আর করা শেষ হবে না। আর পরীক্ষার হলে যদি বলে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আমাদের ওভাবে তো আর করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা একটু আগে যে সূত্রটা বের করলাম এখান থেকে সেই সূত্রটার মধ্যে বের করলাম যে 5 ক প্লাস 1। তাহলে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা এই বীজগাণিতিক রাশিটা মেনে চলতেছে। তাহলে যেহেতু আমাদের 50 অর্থাৎ প্রথম 50টা চিত্র বের করতে বলছে তাহলে আমরা দেখি যে 50তম অর্থাৎ একদম শেষের যে প্যাটার্নটা আছে সেটা তৈরি করতে আমাদের কতটা আ এখানে রেখাংশ লাগে। তো আমরা দেখলাম একটু আগে যে প্রথমটার মধ্যে রেখাংশ লাগছে কয়টা? আ আমি হিসাব করেছিলাম ৫ মানে ৬ ছিল এখানে। তাহলে ৬ কে ভেঙে বলতে পারি কি ৫ গুণন ১ যোগ হচ্ছে কি ১। তারপরেরটাই ছিল হলো ১১। তাহলে এটাকে আমরা লিখছিলাম যে ৫ গুণন ২ যোগ হচ্ছে ১। অর্থাৎ যখন আমাদের ১ম প্যাটার্নটা বের করছিলাম তখন এখানে মান বসাইছি ১। তারপর যখন আমরা ২য় প্যাটার্নটা বসাইছি তখন এখানে ২। তারপর ৩য় প্যাটার্নটা এখানে আমাদের আসছিল ৩। অর্থাৎ প্যাটার্ন নাম্বার যত আমাদের এই ক এর মান তত হবে। তাহলে এখানে যেহেতু 50তম প্যাটার্নের মানটা আমরা বের করব, তাহলে এখানে ক এর জায়গায় কত বসাবো? হ্যাঁ, obviously এখানে 50 বসাবো। তাহলে ৫ গুণন ৫০ যদি আমরা করি যোগ ১ তাহলে কত আসতেছে? ৫ ৫ আর কত আসছে? ২৫ শূন্য আর আছে ১। অর্থাৎ আমাদের 50তম অর্থাৎ একদম লাস্টের যে প্যাটার্নটা আছে সেটা তৈরি করতে আমাদের মোট যে রেখাংশ লাগবে সেটা হলো ২৫১ টা। অর্থাৎ এটা শুধু লাস্টের যে আমাদের প্যাটার্নটা আছে সেটা তৈরি করতে। এটাই আবার অ্যান্সার দিয়ে দিও না যে এতটা লাগবে। কিন্তু কি ১ম থেকে আমাদের কি সবগুলা যোগ করতে হবে। অর্থাৎ এখানে একদম ৫০তম যে প্যাটার্নটা আছে সেটার জন্য কি ২৫১ টা লাগে। আর ১ম টার জন্য লাগছিল কয়টা? ১ম টার জন্য লাগছিল ৬ টা। তারপর হচ্ছে ১১, তারপর হচ্ছে ১৬। এরকম করে কি ৫ ৫ বাড়তে, বাড়তে শেষ পর্যন্ত আমাদের লাগছে কয়টা? ২৫১ টা। তো এখন এই যে আমাদের এখন এগুলো একটা, একটা করে যোগ করতে হবে। অর্থাৎ ৬ যোগ ১১ যোগ ১৬ যোগ হচ্ছে ২১। তারপর এরকম করে যোগ করতে, করতে ২৫১ পর্যন্ত আমাদের কি যোগ করতে হবে। তো এই যোগটা আমরা কিভাবে করব? নির্দিষ্ট একটা সূত্র আছে অবশ্যই। সেই সূত্র অনুযায়ী আমরা যোগটা করব। তো চলো দেখা যাক আমরা কোন রুলস অনুযায়ী এই যোগটা আমরা করতে পারি। তাহলে দেখো এখানে আমাদেরকে এটা একটা নির্দিষ্ট ধারা বলা যায় যে এখানে ৫ ৫ করে বাড়তেছে অর্থাৎ ৬ তারপরে হচ্ছে হলো ১১ তারপর হচ্ছে ১৬ তারপর ২১ অর্থাৎ ৫ ৫ করে বাড়তেছে। তাহলে এটা একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী বাড়তেছে। তো আমাদের এখানে এটাকে সমান্তর ধারা বলা হয়। তো সমান্তর ধারার যে সূত্রটা সেই সূত্র আমরা এখন ইউজ করব।
তার সমান্তর দ্বারা সূত্রের আমাদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে সমষ্টি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ বা প্রথম সংখ্যা বলতে পারি যে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ। প্রথম পদ যোগ হচ্ছে কি শেষ পদ ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা অর্থাৎ কতটা পদ আছে সেখানে সেটা। অর্থাৎ এখানে আমাদের যেখানে ধারাটা আমাদের গঠিত হয়েছে এই ধারাটার প্রথম পদ যেটা সেটা যোগ আমাদের ধারার শেষ পদ যেটা আছে সেটা ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা। অর্থাৎ এখানে কতটা পদ আছে? 6 আছে, একটা, তাহলে 2টা, 3টা, 4টা, এরকম করে কি হিসাব করতে করতে আমরা শেষ পর্যন্ত পাবো কয়টা? শেষ পর্যন্ত পাবো হলো 50টা। কারণ বলছে এখানে যে 50টা পর্যন্ত প্যাটার্নে আমাদের কতটা রেখাংশ লাগবে সেটা। তার মানে এখন আমরা মানগুলো বসাই দেই। তাহলে প্রথম পদের মান কত এখানে? প্রথম পদের মান আছে 6 আর শেষ পদের মান আমরা পাইলাম হলো 251 ডিভাইডেড বাই হচ্ছে 2 আর গুণন আমরা বললাম যে প্রথম 50টা প্যাটার্নে যেহেতু মোট কাঠি সংখ্যা নির্ণয় করব তাহলে পদ সংখ্যা হবে হচ্ছে 50। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো 6425 6425 অর্থাৎ তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল যে আমাদের কি প্যাটার্নের প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার? তাহলে মোট কতটি কাঠি দরকার? 6425টি 6425টি কাঠি দরকার। তো কিভাবে আমরা জিনিসটা বের করলাম চলো আরেকবার একটু দেখে নেই। তো মেইনলি আমাদের প্রথম যে প্যাটার্নটা দেওয়া ছিল সেটার আমাদের মোট কাঠি লাগছিল হলো 6টা, এরপরেরটা লাগছিল হলো 11টা, এরপরেরটা লাগছিল হলো 16টা, এরকম করে। আমাদের এখানে যেহেতু 50টা বের করতে বলছে তাহলে আমাদের 50তম কাঠিতে কতটুক আমাদের রেখাংশ দরকার সেটা আমাদের আগে নির্ণয় করতে হবে। তাহলে সেটা কিভাবে নির্ণয় করলাম? সেটা নির্ণয় করলাম হলো 5 ক প্লাস 1 অর্থাৎ একটু আগে আমরা এই যে বীজগাণিতিক রাশিটা বের করছিলাম এই অনুযায়ী আমরা বের করব। তাহলে এখানে ক এর মান কত হবে? যেহেতু আমাদের 50তম প্যাটার্নের মানটা বের করতে হবে এর জন্য আমাদের ক এর মান হবে 50। তাহলে এখন আমি ক এর মান 50 বসাই, আমাদের শেষ পর্যন্ত পাইলাম হলো 251টা। তাহলে এটা একটা নির্দিষ্ট ধারা হয়েছে। তো এখন এই নির্দিষ্ট ধারার যদি সমষ্টি বের করতে যাই তাহলে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে পদ সংখ্যা। তাহলে 6 যোগ 251 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে পদ সংখ্যা আছে 50। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 6425টা। তো আশা করি আজকের ক্লাস খুব ভালো মতো বুঝাতে পারছি। তো পরবর্তী ক্লাসে আরো ইন্টারেস্টিং কিছু ম্যাথ আমরা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা পুরা ম্যাথ কোর্সের একদম ফ্রিতে পড়াবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।